আসসালামু আলাইকুম। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আমাকে ক্লিয়ারলি শুনতে যদি পান তাহলে হ্যান্ড রেজ করেন বা একটু ইনবক্স করেন যাতে আমি বুঝতে পারি যে সব ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তো আজকে আমরা আবারও আমাদের ওয়ার্কশপে চলে আসছি। তো আজকের ওয়ার্কশপে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন থাকবে যে গতদিন পর্যন্ত, মানে গত শনিবার পর্যন্ত আমরা যে টপিক গুলা কভার করলাম, ঠিক আছে, ফাইবার রিলেটেড উইক ছিল আমাদের গত উইকটা। সো ফাইবারের রিয়েল লাইফ প্রবলেম, তারপর ফাইবারের গিগ ডেসক্রিপশন সহ অন্যান্য প্ল্যাটফর্মেও যে রাইটিং গুলা লিখতে হয়। আমি বেশ কিছু কোয়েশ্চেন্স বলেছিলাম যে এইগুলোর অ্যান্সার আসলে খোঁজে কোনো বায়ার বা যে আপনাকে হায়ার করবে, সে আসলে আপনার যে কোনো জায়গার ডেসক্রিপশনে, বিশেষ করে ফাইবার, পাশাপাশি আপনার ওয়েবসাইট অথবা আপনি যে কাভার লেটার লিখছেন ওয়ার্ডপ্রেসে, সো কিছু কোয়েশ্চেনের অ্যান্সার সে খোঁজে। এবং যাদের লিখায় সে অ্যান্সার গুলো মোটামুটি আসে, তাদের সাথেই কমিউনিকেশনটা ফার্দার যায়। সো আমাদের তো অনেকগুলো ক্লাস গেল, প্র্যাকটিস আমরা কি করছি বা অ্যাপ্লাই কি করেছি আমরা? কি যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে অলরেডি, যারা বানিয়ে রেখেছে আগেই, তারা কি নিজেদের ডেসক্রিপশনটাকে আবার একটু রিভিউ করেছি, একটু পড়ে দেখেছি, বা এডিট করার জায়গা আছে কিনা একটু কি খুঁজলাম আমরা? বা ধরেন আমাদের যে পোর্টফোলিও সাইট আছে, সেই সাইটে যে যা ডেসক্রিপশন আমরা লিখেছি, ওইখানে কি আমার সেই 8টা পয়েন্ট হাইলাইট হলো কিনা আমরা কি রিভিউ করছি? আপনারা আমাকে একটু মানে ইনবক্সে হলেও লিখেন যে প্র্যাকটিস আসলে হচ্ছে কিনা। আমরা জিনিসগুলা জাস্ট দেখে, মানে ক্লাসে বসে কিছুক্ষণ কথাবার্তা শুনলাম তাহলে কিন্তু, মানে পারপাসটা কিন্তু এইটা না। আমাদের পারপাস অ্যাক্টিভলি নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং বলেন, নিজেদের যে কোনো মার্কেট প্লেসের প্রেজেন্স বলেন, সব কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে, মানে একদম আপ টু দ্য পয়েন্ট, টপ নচ বানাইতে হবে। এবং সেটার জন্য আপনি যদি জিনিসটা কি বলেন, মানে প্র্যাকটিস না করেন, কাজে আসবে না কিন্তু কিছুই। ওকে, আমি দেখলাম আরিফ, আপনি একটা ডক শেয়ার করেছেন। ওকে, আপনি একটু এডিট করেছেন, আমি দেখতেই পাচ্ছি। বিজনেস লিড জেনারেশন গিগ, ওকে। অ্যাপোলো.io ইউজ করেন, মানে টুলটা আপনি মেনশন করেছেন। গুগল ম্যাপস, ডেটা স্ক্র্যাপিং, টার্গেটেড বিটুবি লিড, ওকে, কিওয়ার্ডস গুলো আমি দেখতে পাচ্ছি। তারপরে আপনি লিডের সাথে কি প্রোভাইড করেন আমি দেখতে পাচ্ছি। ওকে, নিশ গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছি আমি, এবং টুল গুলো, ওকে, থ্যাংক ইউ। আমি ডেসক্রিপশনটাতে একদম কি ফিল্ড নিয়ে কাজ করছেন এবং লাস্টলি আপনি কোন ফরম্যাটে ওই লিস্টটা, লিড জেনারেশনের লিস্টটা সাবমিট করবেন, সেটাও ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ, আপনি কাজ করেছেন বোঝা যাচ্ছে। বাট আপনি কি ওই যে কি বলে ক্যারেক্টার কাউন্ট ঠিক রেখেছেন? 1200 ক্যারেক্টারের মধ্যে আছে কিনা চেক করেছেন কি? কারণ 1200 এক্সিড করে ফেললে কিন্তু পরে আপনি জিনিসগুলো অ্যাডও করতে পারবেন না, বাদ দিতে হবে কিছু অংশ। ঠিক আছে, ওকে। সো 1200 ক্যারেক্টারের মধ্যে যদি থাকে, ইটস অল ফাইন। এবং ভালো লেগেছে আমার ডেসক্রিপশনটা, থ্যাংক ইউ। আপনি যে কাজ করেছেন আমি বুঝতে পেরেছি। ওকে, সো এবার আমরা আস্তে আস্তে আজকে টপিকের দিকে চলে আসি। আজকে আমরা আরেকটা প্ল্যাটফর্ম, ওকে, আচ্ছা, রেকর্ড ক্লাসের কথা অনেকেই বলছেন, আমি চেষ্টা করব আজকেই গত ক্লাসের যে রেকর্ডটা সেটা দিয়ে দিব, আর আজকে ক্লাসের রেকর্ডটাও তার পাশাপাশি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো আজকেও আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে একটু কাজ করব, কিন্তু সেই প্ল্যাটফর্মটা বহুল ব্যবহৃত, বহুল পরিচিত, কিন্তু আমরা প্রপারলি ওই প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করছি না। ঠিক আছে, যতটুকু আমরা সেখান থেকে একটা বেনিফিট নিতে পারতাম সেটা আমরা আসলে নিচ্ছি না। সো সেই যে জায়গাগুলো আমরা ছেড়ে দিয়ে আসছি, যে কারণে অনেক ভালো ভালো সুযোগ, ঠিক আছে, কাজের ক্ষেত্রে অনেক ভালো ভালো সুযোগ হয়তো আমরা মানে ফাইন্ড আউট করতে পারছি না। তো সেই প্ল্যাটফর্মটাকে আমরা আজকে চেষ্টা করব যে আরেকটু
আজকে আর একটু ফিরে দেখা যে প্ল্যাটফর্মটাকে একটু বেটার কিভাবে ইউজ করা যায়। সো প্ল্যাটফর্মটা হচ্ছে লিঙ্কডইন। আমাদের প্রায় এখানকার মানে যারা আছেন সবারই আমি বিশ্বাস করি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এবং আমরা মোটামুটি একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি, অপটিমাইজ হোক না হোক। এবং অ্যাকাউন্ট খোলা পর্যন্তই আমরা হয়তো 1% এখানে কয়েকজন মানুষ হয়তো লিঙ্কডইনে রেগুলার ট্রাই করেন যে কিভাবে লিঙ্কডইন থেকে একটা কাজের ফ্লো তৈরি করা যায়, নেটওয়ার্কিং হোক বা যেভাবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটু গা ছেড়ে দিই। তো সেখান থেকে আজকে একটু ঝাড়া দিয়ে, গা থেকে যত ধুলো জমেছে সেটা ঝাড়া দিয়ে আমাদের একটু উঠতে হবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। ওকে, আমি স্ক্রিন শেয়ারে চলে আসছি, বাট আমি আগে, ওকে। তো আজকের টপিকটা লিঙ্কডইন হলেও লিঙ্কডইনের দুটো পারপাস সার্ভ করে। একটা হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং, এবং ওই নেটওয়ার্কে যাদেরকে কানেক্ট করছেন তাদের সাথে সরাসরি একটা সম্পর্ক বা কানেক্টিভিটি বিল্ড আপ করার মাধ্যমে আলটিমেটলি একটা ক্লায়েন্টের কি বলে, তাদেরকে একটা একটা পর্যায়ে গিয়ে ক্লায়েন্ট হিসেবে নিজেদের সাথে কানেক্টেড করা, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে লিঙ্কডইন যেহেতু প্রফেশনালদের প্ল্যাটফর্ম, সো লিঙ্কডইনের কিন্তু জব জব যেই পোর্টালটা আছে সেখানে প্রতিদিনই আমরা এখানে অনেকে অনেক ধরনের স্কিল নিয়ে স্পেশালি কাজ করি। সো প্রতিদিনই আপনার স্কিলের ওপর সেখানে কিন্তু রেগুলার জব সার্কুলার গুলো পোস্ট হচ্ছে। শুধু আমরা জিনিসটাকে ওইভাবে সিরিয়াসলি নেই না, বা আমরা হচ্ছে গুরুত্বটা বুঝতে পারি না বলে আমরা সেই জব সার্কুলার গুলা আসলে গো থ্রু করি না। জব সার্কুলার গুলাতে অ্যাপ্লাই করা তো পরের কথা, সার্কুলার গুলো আমরা একটু পড়েও দেখি না। সো ওই জায়গাটা নিয়ে আমরা কাজ করব। সো যেহেতু এখানে সরাসরি জব সার্কুলার এবং সেটার এগেনস্টে অ্যাপ্লাই করার জিনিস, সো এটার সাথে আমাদের অবশ্যই সিভির ব্যাপারটা চলে আসবে। সিভি বিল্ড আপ, কারিকুলাম ভাইটা বা সিভি হিসেবে আমরা হচ্ছে যেটা সচরাচর খুবই পরিচিত জিনিস। তো শুরুতে একটা জিনিস, আচ্ছা আমি রেকর্ড দিয়েছি কিনা, আমি রেকর্ড দিয়েছি কিনা একটু চেক করে নেই। আই থিংক আমি রেকর্ড দিয়েছি। ইয়েস, হ্যাঁ রেকর্ড চলছে। ওকে, ওকে। তো আমরা প্রায় সময় একটা কথা শুনি যে সিভি রাইটিং, কিন্তু আমি বলবো এই শব্দটার মধ্যেই একটা হচ্ছে বড় প্রবলেম নিহিত। সেটা হচ্ছে সিভি আমরা কখনো লিখি না, সিভি আমরা বিল্ড করি। ঠিক আছে, সিভি কিন্তু হচ্ছে বসে রচনার মতো লিখে ফেলার কোনো জিনিস না। একটা সিভি বিল্ড করতে কিন্তু আপনার লাইফের গুরুত্বপূর্ণ কিছু সময়, গুরুত্বপূর্ণ বা কষ্টকর কিছু সময় আপনাকে পার করতে হয়। সিভি মানে কি? সিভি জিনিসটা হচ্ছে আপনি যে এডুকেশন নিয়েছেন যে ফিল্ডেই হোক, আপনি যে শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পেছনে যে সময় ব্যয় করছেন, পরিশ্রম দিচ্ছেন এবং কি মেধা মেধা কাজে লাগাচ্ছেন, ওই ওই প্রসেসটার মধ্যে দিয়ে না গেলে কিন্তু সিভিতে সেটা মেনশন করার উপায় নেই। আবার আপনি আলাদা করে কোনো সার্টিফিকেশন অনলাইনে বলেন বা কোনো ট্রেনিং করেছেন অফলাইনে, তো সেখানেও কিন্তু আপনাকে মেধা এবং সময় দুইটা দিয়েই কিন্তু ওই সার্টিফিকেটটা আবার অর্জন করতে হচ্ছে। আবার যাদের খানিকটা এক্সপেরিয়েন্স আছে, মানে কয়েকটা প্রজেক্টে যদি কাজ না করেন, প্রজেক্ট গুলা নিয়ে যদি মোটামুটি একটা পর্যায়ে না পৌঁছান, অথবা কোনো কয়েকটা জব যদি আপনি না করে থাকেন, সিভিতে কিন্তু লিখার উপায় নেই। ঠিক আছে, সো সিভি জিনিস সিভি জিনিসটা আসলে রাইট করা বা লিখা যায় না। সিভি জিনিসটা বিল্ড করতে হয় কি দিয়ে? নিজের জীবনের মূল্যবান সময়, শ্রম আর হচ্ছে মেধাটাকে কাজে লাগানোর মাধ্যমে। সো সবার আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করেন যে আপনার
যদি এই ভিশনটা ক্লিয়ার থাকে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তাহলে আপনাকে ওইটার পিছনে কিছু সময় ব্যয় করে এই যে ট্রেনিং আপনি নিচ্ছেন অথবা কিছু ছোটখাটো প্রজেক্টে কাজ করে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, এইগুলার মাধ্যমে কিন্তু কি হচ্ছে, আপনার সিভিটা বিল্ড আপ হচ্ছে। বাট আপনি যদি শুধু মনে মনে ভাবলেন আমি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে নামবো এবং নেমেই হচ্ছে কি করব, সব জয় করে একদম নিজের করে ফেলবো, দখল করে নিব, দিস ইজ নট গোনা হ্যাপেন। এটা কখনোই হবে না। আপনাকে ওইখানে ওই শ্রমটা দিতেই হবে। সো পয়েন্ট ইজ, সিভি বিল্ড আপের ক্ষেত্রে আপনাকে তাহলে ওই জিনিসগুলাই আপনার সিভিতে, ওই পয়েন্টগুলাই আসবে যেটা আপনার ফিল্ডে ভ্যালু রাখে, ভ্যালুয়েবল জিনিসগুলা। ওকে, আচ্ছা, আমি আরেকটু আমি আরেকটু ডিটেলে যাব, বাট পয়েন্টস গুলো আগে আপনাদেরকে বলে দেই যাতে মাথায় থাকে। আর আশা করি আপনারা সবাই প্রতি ক্লাসেই একদম শুরু থেকে নোটস নিয়ে রাখেন। সো আমি একটু রিমাইন্ড করে দিলাম, কারণ হচ্ছে ব্যাপারগুলা খুবই আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড। সো নোটস নিয়ে রাখবেন এবং সেটা প্র্যাকটিস করবেন। ওকে, তো সিভি জিনিসটা বিল্ড করতে হয়। আপনি আপনার টার্গেটে পৌঁছানোর জন্য সিভি আপনি বিল্ড আপ করা শুরু করবেন আরো 10 কদম আগে থেকে। ঠিক আছে? আচ্ছা, জিনিসটা কেমন? এই যে বললাম যে আপনি মোটামুটি আজকে ডিসাইড করলেন যে আপনি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে প্রফেশনালি কাজ করবেন। তো ডিসাইডেড পরের স্টেপটা কি? আপনি কোন একটা ট্রেনিং নিবেন। ট্রেনিং নেওয়ার পর আপনি টুকটাক নিজে কিছু প্রজেক্টস করবেন, ক্লায়েন্টদের কিছু প্রজেক্টস করবেন, করার চেষ্টা করবেন নিজের কাজটা দেখায়। দ্বিতীয় ধাপ আপনি পার করলেন যে নিজে একটা স্যাম্পল বা পোর্টফোলিও টাস্ক করে সেটার মাধ্যমে মোটামুটি প্রাথমিক ক্লায়েন্ট পেলেন। সেই ক্লায়েন্টের কি বলে প্রমাণ বা হচ্ছে কি স্যাম্পল দেখিয়ে আমরা কি করব, আরো বড় প্রজেক্ট, আরো বড় পজিশনের জন্য ট্রাই করব। ঠিক আছে? সো আমাদের যদি মনে করেন লক্ষ্য থাকে যে 1 বছর পর বা 6 মাস পর আমরা একটা স্পেসিফিক ডেজিগনেশন, স্পেসিফিক একটা ফিল্ডের জন্য হচ্ছে মাঠে নামবো, তাহলে ওই 6 মাস আগে, 3 মাস আগে বা 1 বছর আগে আমাদের সিভি বিল্ড আপটা শুরু হয়। ঠিক আছে? ওকে, সো এই গেল বিল্ড আপের ব্যাপারটা। আই থিঙ্ক বিল্ড আপ কেন বলেছি আমি, এটা আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আসে হচ্ছে আমরা যখন লিঙ্কডইনে একটু পরেই জব সার্কুলার গুলো পড়বো। তো জব সার্কুলার গুলো পড়ার আগে আমি কিছু পয়েন্টস চাই আপনাদের মাথায় থাকুক। সেটা হচ্ছে প্রত্যেকটা সার্কুলারের মধ্যে কিন্তু স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকে। কখনোই দুইটা জব সার্কুলার, দুইটা প্রতিষ্ঠানের জব সার্কুলার এক্সাক্ট হবে না। তাদের কাছে কোনো একটা প্রতিষ্ঠান, ধরেন একটা প্রতিষ্ঠান এক্স, তার আপনার কাছে হয়তো কোয়ালিফিকেশনের রিকোয়ারমেন্ট একটু বেশি থাকবে। সে চাইবে আপনি বেশ কিছু টুলসে এক্সপার্ট থাকেন, টুলসের নাম তারা লিখে দিবে যে স্পেসিফিক এই টুলস নিয়ে আমরা কাজ করি, সো এই টুলসের উপর যারা এক্সপার্ট তারা অ্যাপ্লাই করলে ভালো হয়। আবার আরেকটা প্রতিষ্ঠান দেখবেন তারা বলবে যে আমরা কি বলে, যে হচ্ছে টিম মেম্বার, মানে সবার সাথে মিলে কাজ করতে যে কমফোর্টেবল, বা যে হচ্ছে কি প্রবলেম ফেস করতে পারে, ভালো প্রেসারে কাজ করতে পারে, আমাদেরকে দিনের বেশিরভাগ সময় দিতে পারবে, এই ধরনের লোক চাচ্ছি। তারা টুলস চাইলো না, বাট তারা আপনার ওই 8 ঘন্টা 6 ঘন্টা কোনো টাইম লিমিটেশন না দিয়ে সে আপনার দিনের বেশিরভাগটা সময় চায়, তারা স্টার্ট আপ কোম্পানি, আপনি সেখানে দেন। সো প্রত্যেকটা জব সার্কুলারের কিছু কিছু পয়েন্ট থাকবে যেগুলা মানে অন্য আরেকটা জব সার্কুলার থেকে আলাদা। সো ওই জিনিসগুলাকে একটু খেয়াল করতে হবে। কেন খেয়াল করতে হবে? কারণ আমরা একটা কাজ সচরাচর করি, সেটা হচ্ছে 2 বছর আগে একটা সিভি বানানো ছিল, সেটাকে হচ্ছে মোবাইলে বা ডেস্কটপে সেভ করে রাখি, আর সামনে যত সার্কুলার পরে সেম সিভিটা আমরা হচ্ছে দিয়ে দিই, আপলোড করে দিই। এইটাও পরে দেখি না যে আমার সিভিটা যেভাবে বানানো সেটা হচ্ছে মানে যেখানে অ্যাপ্লাই করছি তাদের সাথে মিলে কিনা, এটাও আমরা খেয়াল করি না। কিন্তু নিয়মটা হচ্ছে প্রত্যেকটা জব সার্কুলারের জন্য আপনার সিভিতে আপনি একটু হলেও এডিট করবেন।
তাদের সার্কুলার সাথে একটু হলেও ম্যাচ করতে হবে। ঠিক আছে? আর সিভিতে আমাদের গ্রামের বাড়ি কোথায়, আমার হাই স্কুল হাই স্কুল কোন উপজেলায় ছিল, কলেজ কোন সিটিতে ছিল, দরকার নেই। সিভি বেসিক্যালি ফোকাসড থাকবে আপনার স্কিল, এক্সপেরিয়েন্স, ট্রেনিং এগুলোর উপরে। ঠিক আছে? আর যেই পার্সোনাল ইনফরমেশন গুলা না দিলেই না, অফিসিয়াল ডকুমেন্টেশনের জন্য লাগে, ঠিক ওইটুকুই আমরা রাখবো। আচ্ছা। তো আমার মনে হয় বলার চাইতে আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখি আর একটু ভালো আমরা জিনিসটা এখন ম্যাচ করতে পারবো। আইডিয়া আই থিংক আমাদের হয়ে গেছে। ওকে, এখন আমি কোথায় আছি? আমি লিঙ্কডইনে আছি। নর্মাল আমার নিউজ ফিডটা দেখতে পাচ্ছেন। সো এইখানে আমি জব ফিল্টারে চলে যাব। সো ধরা যাক আমি সোশ্যাল মিডিয়া, একটা একটা স্কিল ধরে নিচ্ছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে? এটা জবস এর জন্য দিচ্ছি। লিঙ্কডইনের ফিল্টার গুলো জানা আছে তো আপনাদের? এই যে ফিল্টার গুলো যে আসলো, ফিল্টার গুলো সম্পর্কে জানা আছে? এখানে একটু খেয়াল করে দেখেন যে আমি যেখানে জবস সিলেক্ট করেছি সেখানে চাইলে কিন্তু পিপল দিয়ে ফাইন্ড করা যায়, কোম্পানি দিয়ে ফাইন্ড করা যায়, এই যে গ্রুপ, ইভেন্ট, কোর্স, আরো অনেক কিছু। বাট আপনি যখন চাকরি খুঁজছেন, প্রজেক্ট খুঁজছেন, জব খুঁজছেন, তখন আপনি দিবেন কি? জবস। আর আপনাকে যে খুঁজবে সে দিবে পিপল। মানে আপনাকে অ্যাজ এ পার্সন সে খুঁজবে, সে দিবে পিপল। সো আমরা দিব হচ্ছে জবস। এইখানে আপনি একদম রিসেন্ট দিতে পারেন, অথবা হচ্ছে এই যে দেখেন 1 সপ্তাহ আগের, 1 মাস আগের, বা হচ্ছে টাইম লিমিটেশন ছাড়া। সো এইটা নিয়ে তেমন কিছু হে মানে মাথা ব্যথা নাই। মেইন জিনিস হচ্ছে এই জায়গাটা দেখেন, এক্সপেরিয়েন্স লেভেল। ঠিক আছে? একদম ইন্টার্ন মানে কি? আগে আপনি কখনো প্র্যাকটিক্যালি কাজ করেন নাই, শুধু ট্রেনিং করেছেন বাট কাজ করেন নাই, তাদের জন্য হচ্ছে ইন্টার্নশিপ। তার নেক্সট স্টেপ হচ্ছে কি? এন্ট্রি লেভেল। তার নেক্সট স্টেপ অ্যাসোসিয়েট, মিড লেভেল, ডিরেক্টর, এক্সিকিউটিভ। ঠিক আছে? সো এখানে কিন্তু এক্সপেরিয়েন্স এবং সিনিয়রিটি দিয়ে এইখানে হচ্ছে ফিল্টারের অপশনগুলো আছে, আপনারা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওরকম দিয়ে স্পেসিফিক করে নিতে পারেন। ওকে। আচ্ছা, কোম্পানি মনে হয় না আমরা কেউ স্পেসিফিক করতে চাই, কারণ কোম্পানি স্পেসিফিক করার চাইতে আমরা আগে দেখবো হচ্ছে কোথায় কোথায় স্কোপস গুলো ওপেন আছে। ওকে, এই অপশনটা আমাদের একটু কাজে লাগতে পারে। এখানে 3টা অপশনই আছে। অনসাইট মানে অফিসে গিয়ে যদি চাকরি করতে আমরা ইচ্ছুক থাকি বা কমফোর্টেবল থাকি, অফিস জব, সেটা হচ্ছে অনসাইট। রিমোট, রিমোটের ক্ষেত্রে আপনি বাংলাদেশের কোম্পানি বাট আপনি বাসায় বসে কাজ করতে পারবেন, এরকম অনেকগুলা থাকে। আবার রিমোটের ক্ষেত্রে আপনি চাইলে লোকেশন, এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ চেঞ্জ করে দিয়ে আপনি হচ্ছে ইয়াতে দিতে পারবেন। ভালো ভালো যে কোনো কান্ট্রি, আপনি ইউএসএ দেন, কানাডা দেন, ইউকে দেন, কোনো প্রবলেম নেই। রিমোটের ক্ষেত্রে কান্ট্রি এবং সিটি পর্যন্ত আমরা চেঞ্জ করে দিয়ে হচ্ছে ফিল্টারটা দিতে পারি। আর হাইব্রিড যেটা, হাইব্রিড মানে হচ্ছে আপনার ধরেন সপ্তাহে 4 দিন রিমোট, 2 দিন অফিসে যাওয়া লাগবে, মানে মিশ্র ব্যবস্থা, যেখানে কয়েকদিনের জন্য আপনাকে অফিসে যাওয়া লাগে সপ্তাহে, ওগুলো হচ্ছে হাইব্রিড। ঠিক আছে? ওকে। ওকে, সো রিমোট, এই ফিল্টারটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই যে লোকেশন। ঠিক আছে? আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল। এই 3টা ফিল্টারই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আপাতত বাংলাদেশি জবগুলোকেই সার্চ দিয়েছি, দেখেন। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া গ্রোথ ম্যানেজার। ওকে। আচ্ছা, এইখানে জবটা পড়ার আগেই খেয়াল করে নিবেন। অবশ্য ফিল্টার দিলে এটা ম্যাটার করবে না, অনসাইট নাকি রিমোট, ফিল্টার দিলে আমরাই জানবো যে কোন জবগুলো আমরা খুঁজছি। ওকে, এইখানে দেখবেন, এই যে
রেসপন্সিবিলিটিস এবং রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এই দুটো জায়গা খুব ভালো করে আপনারা পড়বেন এবং খেয়াল করবেন। এটা আপনাকে দুইটা জিনিস বুঝতে হেল্প করবে। এক হচ্ছে মার্কেটে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য রিকোয়ারমেন্ট গুলো কি চলছে, মানে জব মার্কেটে কি কি জিনিস আসলে চায়, স্কিল কি কি চায়। ঠিক আছে, সো আমার যদি সেই স্কিলগুলো থাকে ভালো, বাট এখানে যদি এমন থাকে যে কিছু কিছু জিনিস আমার ল্যাকিংস আছে, তাহলে সেইগুলো আমি একটা জায়গায় পয়েন্ট আউট করতে পারছি যে আমার আসলে নতুন করে কোন, মানে কিছু কিছু দু একটা জায়গা আছে কিনা যেখানে আমার একটু ডেভেলপমেন্টের জায়গা আছে। এইটা একটা পয়েন্ট গেল। সেকেন্ড, আপনার সিভিতে এই যে রিকোয়ারমেন্ট এবং রেসপন্সিবিলিটিজ এর যে পয়েন্টস গুলো, এইখানে আপনি প্রচুর কিওয়ার্ডস পাবেন। কেমন? এই দেখেন, ক্রিয়েট এনগেজিং কন্টেন্ট কাস্টমাইজ টু ইচ প্ল্যাটফর্ম। এখানে আবার ওরা কিন্তু প্ল্যাটফর্মের নাম বলেছে। প্ল্যাটফর্ম গুলো যদি আমি একটু খেয়াল করি, লিঙ্কডইন যেমন আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মানে কমন প্ল্যাটফর্ম যেমন আছে, আবার এখানে দেখা যাচ্ছে যেহেতু কোম্পানিটা ইউআই ইউএক্স নিয়ে কাজ করে, ওরা আমাদের পরিচিত প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি ড্রিবল, বিহ্যান্স, আনস্প্ল্যাশ, মানে এইগুলা কিন্তু আপনার যারা হচ্ছে ভিজুয়াল স্কিল নিয়ে যারা কাজ করে, ধরেন আপনি 3D নিয়ে কাজ করেন, ইমেজ এডিটিং নিয়ে কাজ করেন, অর্থাৎ গ্রাফিক্স নিয়ে কাজ করেন, বা ইউআই ইউএক্স নিয়ে কাজ করেন, সো এই ফিল্ডে কিন্তু এই যে ড্রিবল, বিহ্যান্স, আনস্প্ল্যাশ, এই এই প্ল্যাটফর্মগুলোর ভ্যালু আছে। সো ওরা এমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাচ্ছে যে এই তিনটা প্ল্যাটফর্ম সম্পর্কেও নলেজ রাখে। তাহলে আমি যে বললাম যে প্রত্যেকটা জব সার্কুলারের একটা স্পেশাল রিকোয়ারমেন্ট, একটা না দু একটা স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে। সো এই কোম্পানিটাতে, এই যে ওয়েব স্পেস, এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে হলে আমার কিন্তু স্পেশাল একটা রিকোয়ারমেন্ট আমি অলরেডি দেখতে পাচ্ছি। ওরা কিন্তু এই এই তিনটা প্ল্যাটফর্মের নাম আপনার সিভির কোথাও না কোথাও দেখতে চাইবে, রাইট? কারণ ওদের এমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার নাই যে শুধু মানে পরিচিত প্ল্যাটফর্ম গুলা, এই ফেসবুক, টুইটার, ইনস্টা এসবই চালাইতে জানে। ওদের কিন্তু ড্রিবল, বিহ্যান্স, আনস্প্ল্যাশেরও নলেজ দরকার। সো এই জিনিসটা, আপনার যদি এই নলেজ থাকে এবং সিভিতে আপনি যদি এটা হাইলাইট করেন, অবশ্যই আপনি শর্ট লিস্টে আসবেন। ঠিক আছে, আবার আমরা আরেকটু পড়ে দেখি ওদের রিকোয়ারমেন্ট গুলা। ওদের এখানে বলা আছে অ্যানালাইজ সোশ্যাল মিডিয়া ম্যাট্রিক্স, জেনারেট রিপোর্ট, অ্যাডজাস্ট স্ট্র্যাটেজিস। অর্থাৎ ওরা মোটামুটি আপনার শুধু আমি একটা পোস্ট পাবলিশ করে দিলাম ওরকম স্কিল চাচ্ছে না। ওরা চাচ্ছে আপনি পোস্টগুলো করার পরে রেসপন্স, এনগেজমেন্ট বা হচ্ছে গ্রোথ কেমন হচ্ছে সেইগুলো অ্যানালিসিস করতে পারেন, এবং ওই সোশ্যাল মিডিয়াতে পারফরমেন্সটা কোন দিকে যাচ্ছে সেইটা বুঝে আবার নতুন করে স্ট্র্যাটেজি বানাইতেও পারেন। আচ্ছা, এই কথাগুলো বেশিরভাগ ইয়াতেই থাকে, বেশিরভাগ জব সার্কুলারেই থাকে। সো এমন যদি হয় যে আমরা সোশ্যাল মিডিয়া জানি, বাট হয়তো মানে এই কিওয়ার্ড গুলো পরে একটু ভয় লাগছে যে আচ্ছা আমি তো অ্যাডজাস্ট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি আবার অ্যাডজাস্ট করব, এটা আবার কি জানি কঠিন জিনিস। আচ্ছা, তো এই জায়গাটাতে একটু ঠান্ডা মাথায় ভাববেন যে অবভিয়াসলি আপনি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন, আপনার কাছে রিকোয়ারমেন্ট থাকবেই যে আপনি ভালো দিকে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার গ্রাফ নাকি গ্রাফটা নিচু, সেইটা বুঝে আপনি যাতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন কিনা, মেইন পয়েন্ট হচ্ছে এইটা। সো এই জিনিসটা দেখে ঘাবড়াবেন না, আর চেষ্টা করবেন। এই কাজটা আপনারা এমনিই পারেন, হয়তোবা নিজেকে এখনো কনফিডেন্ট ভাবছেন না, বাট এই কাজটা আমরা এমনিই করি। সো সিভিতে এই কথাগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আবার এখানে ওরা কিন্তু এক্সপিরিয়েন্স লেভেলটাও লিখে দিয়েছে, 1 থেকে 2 বছর প্লাস অলরেডি আপনি কাজ করেন এরকম এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। ওকে, ফাস্ট পেসড এনভায়রনমেন্ট এগুলো তো আমরা জানি।
এক্সিলেন্ট, আচ্ছা এগুলো কমন জিনিস, এইগুলাতে স্পেশাল আর কিছু আমি দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা। সো এটা তো গেল, আমরা একটা জবের ক্ষেত্রে দেখলাম, আমরা আরেকটা সার্কুলার একটু দেখে আসি এখানে স্পেশাল কিছু পাই কিনা। ফুল টাইম অন সাইট জব, এক্সপেরিয়েন্স, আচ্ছা এইখানে প্ল্যাটফর্ম কি বলা আছে, ইনস্টা, টুইটার, লিঙ্কডইন, টিকটক। আচ্ছা এইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে টিকটক, ওইখানে ছিল হচ্ছে ড্রিবল, বিহ্যান্স। মানে ডিফারেন্স গুলো বুঝতে পারছেন তো? সো এই যে রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে এখানে দেখেন আবার কি লেখা আছে, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স টুল তো বলেছে, সাথে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে টুলগুলো আছে, হুটসুইট, বাফার, স্প্রাউট, তিনটার নাম কিন্তু ওরা বলে দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা আসলেই ওদের রেগুলার কার্যক্রমের জন্য এই টুলগুলো ইউজ করে, না হলে কিন্তু নামগুলো এইভাবে মেনশন করে দিত না। ঠিক আছে, তো ওরা চাইবে আপনার সিভিতে ফুডসুইটের নাম থাক, অথবা বাফারের নাম থাক, অথবা স্প্রাউট সোশ্যালের নাম থাক। আবার এইখানে দেখেন কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড কিউরেশন, টেক্সট, ইমেজ, ভিডিও, ওটা তিনটা ফরম্যাটেই আপনার কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েশনের স্কিল চাইছে। সো তাহলে কি আমরা একটু আগে যেই সার্কুলারটা পড়লাম, সেই সার্কুলারের সাথে এখানে খানিকটা পার্থক্য দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? এইখানে আবার কি লেখা আছে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, অ্যালগোরিদম, তারপরে হচ্ছে কপিরাইটিং। মানে মোটামুটি ওদের সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে কি আপনি যেমন পাবলিশ করে কাজ শেষ এমন না, পাবলিশ করার পাশাপাশি আপনাকে হচ্ছে সেখানে কন্টেন্ট ক্রিয়েশন বা ডেভেলপমেন্টের জন্য কিন্তু স্কিলড হইতে হবে। ঠিক আছে, সো এই যে সবার আগে যে কোনো জবের আগে দেখবেন অফিসের ওয়েবসাইটের ঠিকানাটা একটু ঘুরে আসবেন, ওদের ওয়েবসাইটের লিংক অবশ্যই দেয়া থাকবে। তারপরে হচ্ছে জবটা অনসাইট কিনা এটা তো আপনারা ফিল্টার দিয়ে সেট করতে পারবেন। এরপরে খুব খেয়াল করে দেখবেন ওদের রিকোয়ারমেন্ট এবং জব রেসপন্সিবিলিটি, এই দুইটা জায়গা সব থেকে ভালো করে দেখবেন। যেমন এখানে বলা আছে অ্যাবাউট দ্য রোল সিআরএম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সিআরএম, অর্থাৎ এই আমরা যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের টুলগুলো ইউজ করি ওগুলোও হয়তো আপনাকে ইউজ করা লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা এই তো গেল যে একটা জব সার্কুলারকে পড়া এবং সেখান থেকে যে কিওয়ার্ড গুলো আছে, এই যে ওয়ার্কিং উইথ ডিজাইন টিমস অ্যান্ড ইউটিলাইজিং টুলস লাইক ক্যানভা, ফটোশপ, আপনাকে হয়তো পুরোপুরি মানে ডিজাইন ক্রিয়েশন পুরোপুরি আপনার কাঁধে পড়বে না, বাট মাঝে মাঝে আপনাকে হ্যান্ডেল করে নিতে হবে, বা টিমের সাথে কাজ করলে তাদেরকে আইডিয়া দিতে পারতে হবে। বুঝতে পারছেন? আবার কপিরাইটিং এর জন্য আপনার কিন্তু খানিকটা স্কিল থাকা লাগবে। আবার এখানে ওদের হুটসুইট, বাফার অথবা স্প্রাউটের কোনো একটা নলেজ থাকা লাগবে। সো রিকোয়ারমেন্ট গুলো একটু আগে পড়ে নিবেন, রিকোয়ারমেন্টের কিওয়ার্ডস গুলোকে একটু খেয়াল করবেন। এবং আমি শুরুতেই যে কথাটা বলতে চাচ্ছিলাম, মনস্টার স্টুডিওর জন্য আপনি যেই সিভিটা দিবেন এক্স্যাক্টলি 100% ওই সিভিটা একটু আগে আমরা যেই কোম্পানিটা পড়লাম ওয়েব স্পেস, সেইখানে কিন্তু দিবেন না। কেন দিবেন না? কারণ ওরা বলেই দিয়েছিল কি, ওরা ইউআই ইউএক্স নিয়ে কাজ করে কোম্পানিটা, সো ওরা ড্রিবল, তারপর হচ্ছে বিহ্যান্স, এই প্ল্যাটফর্ম গুলোতে আপনাকে এই প্ল্যাটফর্ম গুলোর স্কিল চাইবে। আর এরা চায় আপনি টিকটকও চালাইতে পারেন, আপনি কপিরাইটিংও জানেন, ভিজুয়ালও জানেন। সো দেয়ার ইজ এ ডিফারেন্স। ঠিক আছে, সো সিভিতে যে যা চায় তাকে সেটাই শুনাইতে হয়। ঠিক আছে, সো যেহেতু আপনাকে তারা হায়ার করবে, তারা যেই যেই কিওয়ার্ডস গুলো দেখতে চায়, যে কথাটা শুনতে চায় আপনার সিভিতে, সেটাই থাকা লাগবে। ওকে, সো এইটা তো গেল যে কিওয়ার্ড গুলো বের করা এবং রিকোয়ারমেন্টটা কি কি আলাদা রিকোয়ারমেন্ট আছে সেটা বের করা। এখন আমাদের কাজ হচ্ছে কি, একটা সিভি বিল্ড করা।
তো সিভি বিল্ড করার ক্ষেত্রে আমাদের অনেকেরই খানিকটা হচ্ছে আহ খানিকটা ভয় থাকে যে সিভির ফরম্যাট না জানি কত বেশি ডিজাইন করা লাগবে, বা যত জটিল ফরম্যাটে বানাবো আমাকে হয়তো তত মানে শর্টলিস্ট করার চান্স বাড়বে তত বেশি। মানে সিভি ফরম্যাট খুবই জটিল হওয়া লাগবে, অনেক কালার থাকা লাগবে, ঠিক আছে। সো সিভিতে আসলে মেইন আপনি যতই ডিজাইন করেন, যত কালার দেন, যত জটিল ফরম্যাট দেন, যারা হায়ার করে ওরা মেইনলি দেখে যে কাক মানে যার সিভিটা দেখছি তাকে দিয়ে কাজটা ওঠানো যাবে কিনা, সে আমার কাজটা আলটিমেটলি করতে পারবে কিনা, এইটাই ওরা দেখে। এবং আমি নিজে যেহেতু অনেক সিভি সর্ট আউট করেছি, আমি জানি পুরো সিভি কেউ পড়ে না, জাস্ট চোখ বুলায় স্ক্যান করে। কি স্ক্যান করে? যে তাদের রিকোয়ারমেন্টের কিওয়ার্ড গুলো সিভিতে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ওরা কি এক্সপিরিয়েন্স বলেছে? এক্সপিরিয়েন্স কতদিনের দরকার? এই কোম্পানিটা মনে হচ্ছে বেশ ভালো, ওদের হচ্ছে বেনিফিটের লিস্টও অনেক লম্বা। একটু দেখেন, পেইড টাইম অফ, ফ্লেক্সিবল ওয়ার্ক শিডিউল, অ্যানুয়াল ফেস্টিভ্যাল বোনাস। সো কারো যদি স্কিল থাকে আপনারা চাইলে অ্যাপ্লাই করে দিতে পারেন, কারণ ওদের হচ্ছে কোম্পানিটার স্ট্রাকচার মনে হচ্ছে বেশ ভালো। ওকে, সো আমরা হচ্ছে এখন ট্রাই করব একটা সিভি বিল্ড আপ করার। ওকে, তো সিভি বিল্ড আপ করার আগে আমাদেরকে কি করতে হবে? সিভির ফরম্যাট কেমন হয় ওটা নিয়ে আমাদেরকে একটু রিসার্চ করে নেওয়া বেটার। ওকে, সো আমরা কিছু সিভি ফরম্যাট বের করি। আচ্ছা, আমি এখানে স্পন্সর্ডে যাচ্ছি না, আমি হচ্ছে ডিরেক্ট রেজাল্ট। ওকে, ওকে, রেজিউমে টেমপ্লেট। আচ্ছা, ক্যানভা দিয়েও কিন্তু বানানো যায়, ঠিক আছে। সিভি বানানোর ক্ষেত্রে স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। সরি। ওকে, সো এইখানে আমরা কিছু টেমপ্লেট দেখতে পাবো, আমরা একটু দেখে আসি আগে। আচ্ছা, আমি মেইল দিয়ে হচ্ছে আগে একটু সাইন ইন করে নিচ্ছি, যেহেতু আমি টেমপ্লেটে এসেছি। ওকে, ওকে, আচ্ছা, এখন দেখেন সবার আগে আমাকে জিজ্ঞেস মানে আমার কাছ থেকে কনফার্ম হয়ে নিচ্ছে যে আমি কোন লেভেলে পড়ি। এখনো স্টুডেন্ট, মাত্র হচ্ছে সিভি নিয়ে ভাবতে শুরু করেছি, নাকি পড়াশোনা শেষ, এখন হচ্ছে একটু আইডিয়া আছে, এখন হচ্ছে আমি আরেকটা বেটার সিভি বানাইতে চাচ্ছি। আবার দেখেন, আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে, আমি এক্সপিরিয়েন্সড পার্সন, এখন আমি একটা সিভি বানাইতে চাচ্ছি। এরপর আছে সিনিয়র, ফ্রিল্যান্সার। সো মোটামুটি সব ক্যাটাগরির জন্য কিন্তু টেমপ্লেট পাওয়া যাচ্ছে। আপনি চাইলে, যাদের এখনো পর্যন্ত কোনো পোর্টফোলিও বা এক্সপেরিয়েন্স তৈরি হয় নাই, আপনারা চাইলে হচ্ছে স্টুডেন্ট বা গ্রাজুয়েট এই দুটা টেমপ্লেটের মধ্যে একটা চুজ করে নিয়েন। আর ফ্রিল্যান্সার যদি হন তাহলে তো ফ্রিল্যান্সার টেমপ্লেটই আছে, অথবা আপনার সাথে যেটা যায়। ঠিক আছে, আচ্ছা, আমি একদম ফ্রেশারদের জন্য একটা ওপেন করে দিই। ফ্রেশার ওপেন করব নাকি একটু এক্সপিরিয়েন্সড দেখালে ভালো হবে? আচ্ছা, আমি ইন্টারমিডিয়েট দেই একটা, তাহলে দুইটারই আইডিয়া পাবেন আপনি। আচ্ছা, এখন দেখেন ওরা যে টেমপ্লেটের যেটা কাজ, সব কিছু রেডি। আমি জাস্ট জায়গা মতো আমার ইনফরমেশন গুলো ফিল আপ করবো। ওরা আমার মেইলটা অটো বসিয়ে দিয়েছে,
আমার লিঙ্কডইন অ্যাড্রেসটাও এখানে আসছে, চাইলে আপনারা এডিট করতে পারবেন। এই যে আমি এই যে আমি ক্লিক করার সাথে সাথে ওটা এডিটে চলে আসছে, আমার ওয়েবসাইটটাও ওরা পেয়ে গেছে। এই যে আমার আমার ডোমেইনটাই ওরা এখানে মেনশন করেছে। সো বোঝাই যাচ্ছে যে ওদের ইয়াটা ভালো। ওরা, আমি যে ইনফরমেশন গুলো দিইনি সেই দুটো ইনফরমেশনও ওরা হচ্ছে কি আমার আমার সম্পর্কে অ্যাড করতে পেরেছে। সো এইটা একটা ভালো দিক। এইখানে আমরা, এইখানে যার যার ফোন নাম্বারটা বসায় দিবেন, অ্যাড্রেসটা বসায় দিবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি বলি, যে লিঙ্কডইন অ্যাড্রেস টেমপ্লেটেই দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কডইন অ্যাড্রেসটা দেওয়া। আপনারা যদি এরকম বিল্ডার দিয়ে নাও বানান, যদি ওয়ার্ড ফাইলেও বানান, কোনো সমস্যা নেই, মাইক্রোসফট ওয়ার্ডেও বানাইতে পারেন, কিন্তু আপনার এই যে উপরের অংশ, এই দেখেন একটা উপরের কি হেডার অংশ আছে না, যেখানে আমার নাম লেখা আছে, আমার ফিল্ড লেখা আছে, তারপরে আমার ইমেইল, ফোন নাম্বার, আমার ওয়েবসাইট, লিঙ্কডইন, এবং এই জায়গায় আমি কি দেখতে পাচ্ছি, আমার অ্যাড্রেস, অ্যাড্রেসের আমার অ্যাড্রেসটাও মেনশন আছে, আমি দেখতে পেলাম একটা জায়গায়, ফোন নাম্বারের এখানে, হ্যাঁ আমার অ্যাড্রেসটাও আছে। সো বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু, আমরা যদি এমএস ফাইলেও বানাই, এই তথ্যগুলো কিন্তু যাবে। এবং অবশ্যই একদম উপরের কি বলে, উপরের ধাপেই আমাদের ইমেজটাও যাবে, ঠিক আছে? সো এই যে দেখেন ইমেজের জন্য ঘর দেওয়া আছে, যার যার ছবি আমরা এখানে আপলোড করে দিব। ওকে। সো আমি যেহেতু ইন্টারমিডিয়েট দিয়েছি, মানে কিছু এক্সপিরিয়েন্স আছে আমার অলরেডি, এক্সপিরিয়েন্স এবং স্কিল সবই আছে। এই যে এডুকেশন, দেখেন এইখানে দাদার বাড়ি, গ্রামের বাড়ি, রিলিজিয়ন কিছু নাই কিন্তু, ওই ঘরগুলোকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু মানে যেই ইনফরমেশন গুলোর দরকার নেই ওইগুলা দিয়ে সিভি অনেক বড় করি। আবার আমরা চিন্তা করি হচ্ছে সিভি যত বড় হবে আমাদেরকে বোধহয় তত কি বলে যে বড় সিভি আমাদের হচ্ছে আগায় রাখবে। সো এটা একেবারেই, যদি চিন্তা করে থাকেন, একেবারেই ভুল ধারণা। আপনি এক পাতার মধ্যে যদি আপনার সব ইনফরমেশন দিতে পারেন আরো ভালো, ঠিক আছে? ওকে। সো দেখেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার সাথে সাথে আমি কবে থেকে এইখানে, আমি কবে জয়েন করেছি, কবে হচ্ছে কি জবটা ছেড়ে দিয়েছি, টাইম, আমার পজিশন মেনশন করতে হবে। আমরা কিসের জন্য বানাচ্ছিলাম, আচ্ছা ডিজিটাল মার্কেটিং। এখানে আপনার কোম্পানি নাম যাবে। কবে থেকে কবে, ধরেন এখানে আমি কোন একটা টাইম দিয়ে দিলাম, র্যান্ডম, প্রেজেন্ট দিয়ে দিলাম, মানে এখনো আছি, এখানে লোকেশন। সো এইগুলো তো বেসিক ইনফরমেশন, বাট এই জায়গাটাতে খেয়াল করেন অ্যাচিভমেন্ট বা টাস্ক। এইখানে হচ্ছে আমি তো কাজ করছি ভালো কথা, এখানে আমি কি কি আমার এই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট রোলের জন্য আমি কি কি দায়িত্ব পালন করলাম। এখন আমি যে একটু আগে বলছিলাম যে আপনি সার্কুলারটা পড়েন, ওরা কি চায়, কিওয়ার্ড গুলোকে খেয়াল করেন। সো কিওয়ার্ড গুলোকে হাইলাইট করার জায়গা হচ্ছে কোথায়? আমি অবশ্যই এই কাজগুলা কি প্রিভিয়াসলি করে আসছি, সেই এক্সপিরিয়েন্স ধরেই কি আমি ওদের এখানে অ্যাপ্লাই করছি। সো এইখানে আমি বলবো যে পারফর্ম
আহ, তো এইখানে আমি কি করলাম, আমি এখানে সোশ্যাল মিডিয়ার জন্য বানাচ্ছিলাম না, আমি বানাচ্ছিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জন্য। সো এই জন্য আমি কি বললাম, ফ্যাসিলিটেটেড অ্যাড ক্যাম্পেইন উইথ ডিটেলড স্ট্র্যাটেজি, এবং অ্যাচিভ করেছে কি, অ্যাডের এগেনস্টে 5 গুণ রেভিনিউ আমাদের এসেছে, বা এখানে আমি 3 গুণ 2 গুণ যেটাই হলো আমি লিখলাম। অর্থাৎ অর্থাৎ একটা কাজ করলেই তো শুধু শেষ না, কাজের রেজাল্ট আনতে পেরেছি কিনা সেটাও এখানে আমরা কি করলাম, হাইলাইট করার চেষ্টা করলাম। সো আপনারা যখন এক্সপেরিয়েন্স মেনশন করবেন, অবশ্যই এখানে মিনিমাম 3টা পয়েন্ট এমন রাখবেন যেখানে আপনি সুন্দর করে আপনার অ্যাচিভমেন্ট লিখতে পারেন, এবং সে সাথে কি, ওরা যে কিওয়ার্ড গুলো দেখতে চায় সেগুলো সুন্দরভাবে আপনার সিভিতে চলে আসে। ঠিক আছে? আচ্ছা, এইটাই সব থেকে ইম্পর্টেন্ট, মানে এইটাই হচ্ছে খেয়াল করার জায়গা। বাকিগুলা তো ধরেন আপনার কি স্কিল আছে আপনি সেটা তো লিস্ট করে দিতেই পারেন। ঠিক আছে, আপনার স্কিলগুলো আপনি লিস্ট হিসেবে দিলেন। তো আবার দেখেন ভলান্টিয়ার কোনো কাজ করেছেন কিনা ওইগুলো এখানে বলে দিলেন। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনার কোনো ট্রেনিং এডুকেশন সার্টিফিকেশন আছে কিনা, জাস্ট টেমপ্লেটটা তৈরি করা আছে, আমরা জাস্ট কি করব, ঘরগুলো ফিল আপ করব। ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা আছেন অলরেডি কি সিভি রেডি করেছেন কেউ, এমন কি এমন কেউ আছেন, বা অ্যাপ্লাই করেন লিঙ্কডইনে হোক বা বিডি জবসে হোক, যেখানেই হোক? আচ্ছা, আমি বেশ কয়েকটা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যারা করেন সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে আনমিউট করার জন্য বলবো এক একজন করে, যে কি রেসপন্স কেমন পান, বা এমন কি মনে হয়েছে কখনো অ্যাপ্লাই করার পরে যে মানে হয়তো বা আমি ঠিকঠাক আমার স্কিলটা আসলে তুলে ধরতে পারি নাই বলে নেক্সট কলটা পাই নাই, বা তুলে ধরতে পেরেছি বলে আমার কাছে একটা, মানে ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে, মানে কোনো স্টোরি আছে কিনা, এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা? যারা সিভি বানিয়েছেন কোথাও অ্যাপ্লাই করেছেন এর মধ্যে? আচ্ছা, সালমা, সালমা বোধহয় এই প্রশ্নটার পরেই হ্যান্ড রেজ করেছেন। সালমা শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি রিসেন্টলি আমার সিভি আপডেট করার পরে ক্রিয়েটিভ আইটির একটা পোস্টের জন্য, ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, এই পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। এন্ড ওরা আমার সিভি দেখে, ওখানে আমি অ্যাকচুয়ালি ওদের যে রিকোয়ারমেন্টস গুলো ছিল, পাশাপাশি আমার এক্সপার্টিস লেভেল ছিল এসইও তে, আমি ইন্টারমিডিয়েট এসইও কমপ্লিট করা। তো এই বিষয়গুলো আমি উল্লেখ করে দিয়েছিলাম যে যেহেতু আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি অলরেডি, তো কি কি বিষয়গুলো অ্যাজ এ ইন্টার্ন আমার কাজ করা লাগতে পারে এগুলো মাথায় রেখে ক্রিয়েট করেছিলাম। এন্ড ওরা আমার সিভিটা দেখে আমাকে কল করেছিল এক্সামের জন্য। এক্সামও ভালো দিয়েছিলাম, কিন্তু এরপরে আমাদের এই যে জুলাইতে একটু প্রবলেম শুরু হলো সব দিকে, তো এরপরে আর কল পাইনি, কিন্তু এক্সাম পর্যন্ত ভালোই করতে পেরেছিলাম। আচ্ছা, আশা করি আপনি যদি এর মানে ওই ওই ইনসিডেন্ট তো শেষ, ওই সিভির কাহিনীও শেষ, বাট আপনি হচ্ছে আশা করি নেক্সট টাইমগুলোতেও ট্রাই করতে থাকবেন যে যাতে একটা প্রত্যেকটা জবের এগেনস্টে যাতে টিভি মানে আমাদের সিভিটাকে আমরা সুন্দরভাবে হাইলাইট করে তুলতে পারি। সো আমি সম্ভবত পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি যে প্রত্যেকটা জব সার্কুলারের যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আমরা যদি আমাদের সিভিতে ওদের রিকোয়ারমেন্ট গুলোকে যদি দু একটা জায়গায় হাইলাইট করে দিতে পারি, এবং তাদের যদি দেখে মনে হয় যে আসলে হ্যাঁ এই পার্সনটাকে অ্যাপ্রোচ করলে সে হয়তো আমার যে রিকোয়ারমেন্ট গুলো, যে পজিশনের জন্য আমি তাকে চাচ্ছি, আমার হয়তো কাজগুলো সে করে দিতে পারবে,
ঠিক আছে, এই ফিলটা দেওয়াই হচ্ছে সিভির কাজ। পরের স্টেপ হচ্ছে আপনার সাথে ইন্টারভিউ হবে, পোর্টফোলিও দেখবে, এগুলো পরে। বাট আপনাকে যে অ্যাপ্রোচ করবে এই এই কাজটা কিন্তু হচ্ছে সিভির, পুরোপুরি সিভির। সো আপনি 2 বছর আগে যে সিভিটা বানিয়েছেন বা বানানো পড়ে আছে, বা বন্ধুর একটা সিভি নিয়েছেন, সেটাতে জাস্ট নাম ঠিকানা চেঞ্জ করে দিয়ে সেটাকে আপনার সিভি বানায় ফেললেন, ওই ধরনের সিভি দিয়ে আমাদের শুধু পণ্ডশ্রমই হবে। ঠিক আছে, আমাদের কিন্তু ফিরতি যে কলটা সেটা কিন্তু আমরা পাবো না। সো মাথায় রাখবেন, প্রত্যেকটা জবের জন্যই সিভিতে মিনিমাম 15-20 মিনিট সময় দিবেন, যে এই সার্কুলারটা দেখে আমার সিভিটাকে আমি একটু হালকা একটু আপডেট করে নেই, যাতে ওদের সার্কুলারের সাথে মিলে, এই প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্টের সাথে মিলে। এবং আরেকটা জিনিস প্রমাণিত, যে সিভি আসলে আমরা লিখি না, সিভি আমরা বিল্ড করি। ঠিক আছে, একটা সময়, একটা ট্রেনিং এর জন্য শ্রম, প্রত্যেকটা ইফোর্ট দিয়ে কিন্তু আমাদের সিভিটা বিল্ড হয়। সো এখনো যাদের মনে হচ্ছে যে ধরেন আমার ট্রেনিং আছে, এই যে যেমন আপনারা অলরেডি একটা কোর্স করেছেন বলেই, মানে এখানে যারা আছেন তো লেভেল 2 কমপ্লিট অবশ্যই করা, অনেকে সার্টিফাইড আছেন যেমন একটু আগে শুনলাম আমরা। সো আপনাদের ট্রেনিং আছে, স্কিল আছে, অনেকের হয়তো প্র্যাকটিক্যাল নলেজটা নাই, আপনারা ওই জায়গাটা বিল্ড আপ করার ট্রাই করেন। আপনার সিভির মনে করেন 60% ফিল আপ আছে, বাকি 40% যেটা আপনাকে আরেকটু হাই এন্ডে নিয়ে যাবে, আরেকটু ভালো স্যালারির জব বা ভালো কোনো প্রজেক্ট পাওয়ার জন্য ক্যাপাবল বানাবে, যোগ্য বানাবে, ওই নিজের একটা পোর্টফোলিও বিল্ড আপ, অর্থাৎ এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য ওই জায়গাটা নিয়ে কাজ করেন। ঠিক আছে, কারণ সব সময় তো আর আমরা এন্ট্রি লেভেলের জবের জন্য ট্রাই করব না। ঠিক আছে, আমরা ডে বাই ডে হচ্ছে হায়ার পজিশনের জন্য ট্রাই করতে থাকবো। সো আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে বা পোর্টফোলিওর ঘাটতি আছে ওই জায়গাটা নিয়ে কাজ করা। আচ্ছা, আমি একটা সিভি শেয়ার করা দেখতে পাচ্ছি। ওকে, প্রফেশনাল সামারি, ইনোভেটিভ ড্রিম, ওয়েব ডিজাইনার। আচ্ছা, আমি একটু পড়ে দেখছি সিভিটা। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, প্রফেশনাল এক্সপেরিয়েন্স। ওকে, আচ্ছা। আচ্ছা, আপনার পোর্টফোলিওটা যে শেয়ার করেছেন রাহিবুল হাসান, আপনার পোর্টফোলিওতে কি লিঙ্কডইন অ্যাকাউন্টের লিংক দেওয়া? আচ্ছা, রাহিবুল হাসান কি হ্যান্ড রেজ করেছেন? আচ্ছা, সো পোর্টফোলিওর ক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইনের, লিঙ্কডইনটা ঠিক আপনার পোর্টফোলিও বলতে পারেন না, লিঙ্কডইনটা হচ্ছে কি আমাদের অনলাইন সিভি। লিঙ্কডইনটাও কিন্তু একটা রেজিউমে বা হচ্ছে সিভি। ঠিক আছে, সো আপনি পোর্টফোলিও যেহেতু মেনশন করেছেন ভিজিট মাই পোর্টফোলিও সাইট, সো হয় আপনি নিজের একটা পার্সোনাল ডোমেইনের লিংক দিবেন, অথবা এমন কোথাও, ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের কথা বলেছেন, কাস্টমাইজেশনের কথা বলেছেন, আপনি কাজের স্যাম্পল গুলোকে এক কোথাও হচ্ছে আপলোড করে রেখেছেন, প্রিভিয়াস কাজগুলোকে, সেটা যেই প্ল্যাটফর্মে হোক, সেটার একটা লিংক দিবেন। ঠিক আছে, লিঙ্কডইন কিন্তু আপনার সিভি, লিঙ্কডইন কিন্তু আপনার রেজিউমেই। ঠিক আছে। আচ্ছা, সাজিদুর রহমান হ্যান্ড রেজ করেছেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, মানে এই যে আপনি বললেন না যে সিভিটা মেক করার জন্য যে লাস্টের যে আমাদের এক্সপিরিয়েন্সটা বা পোর্টফোলিওটা সেটা মানে বিল্ড আপ করার জন্য, এখন এর জন্য ফার্স্টে আমাদের বেসিক কিছু কাজ প্রয়োজন। এখন এই কাজগুলা মানে পাওয়াটাই তো সমস্যা। আচ্ছা, আমি যখন একটু আগে স্টেপ গুলো বলছিলাম সেখানে একটা জিনিস মেনশন করেছি, আপনি খেয়াল করবেন, যে আপনার যদি
এখনো এক্সপিরিয়েন্স নাই, আপনি শুধু ট্রেনিংটা কমপ্লিট করেছেন, বাট আপনি প্র্যাকটিক্যালি কোনো ক্লায়েন্টের কাজ করেননি। সো প্রথম ক্লায়েন্টটা পাওয়া আপনার জন্য অবশ্যই ডিফিকাল্ট হবে। তো প্রথম ক্লায়েন্টকে যে আপনি কনভিন্স করবেন, ঠিক আছে, বা প্রথম ক্লায়েন্ট যে আপনি পাবেন, তার আগে আপনি নিজে আপনার যে স্কিল, আপনি কোন স্কিল নিয়ে কাজ করেন? আপু আমি ডিজিটাল মার্কেটিং অনেক আগে থেকে শিখছি, দেন এবিসিএলআইটি থেকে এসইও করছি। আচ্ছা, তার মানে আপনি এসইও এক্সপার্ট হিসেবে কাজ পেতে চান, তাই তো? হ্যাঁ এটাই। আচ্ছা, তো একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনার স্কিলের বা আপনার যে এক্সপার্টাইজ আছে সেটা সবচেয়ে বড় প্রমাণ কি হবে? আপনার যদি একটা ওয়েবসাইট বা ডোমেইন থাকে এবং সেই ডোমেইনে আপনি অ্যাক্টিভ, আপনি রেগুলার হচ্ছে সেখানে ব্লগ বলেন, কেস স্টাডি বলেন, আপনি ওখানে আপলোড করতে থাকেন, আপনি কিওয়ার্ডস টার্গেটে রেখে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দেন, আপনার দু একটা কিওয়ার্ড আপনি ইয়াতে আনার চেষ্টা করেন, র্যাঙ্কিং এ আনার চেষ্টা করেন, আপনার সাইটের ডিএপিএ বেটারের দিকে যাচ্ছে, রাইট? রাইট। একজন এসইও এক্সপার্টের কাছে কোনো একটা কোম্পানি যা কিছু এক্সপেক্ট করবে সেটা যদি আপনার আপনার নিজের ডোমেইনেই দেখান, তাহলে কি কনভিন্স কনভিন্স করতে কি আর কিছু লাগবে? না, অবশ্যই। লাগবে না। আপনি বলতে পারেন যে এটাতে তো সময় লাগবে, কিন্তু ধরেন যে আপনাকে হায়ার করবে সেও তো আপনাকে পেমেন্ট দিবে, তাই না? তো সে কিন্তু আপনার হুম কাজের বা স্কিলের প্রমাণ দেখতে চাইবে, ঠিক আছে? হুম হুম। Right. সো আপনার জন্য আমি বলবো যে নিজের ডোমেইনটাকে মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার কাজটা কি, কাজা বলে না যে নামাজ কাজা হয়ে গেছে, ওরকম মানে আরো আগেই শুরু করা দরকার। ঠিক আছে, একজন এসইও এক্সপার্ট হতে গেলে কিন্তু আগে ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য নিজের একটা ডোমেইনকে চেষ্টা করতে হবে যে দু একটা কিওয়ার্ড আমি যদি র্যাঙ্কিং এ আনতে পারি, বা ওয়েবে সার্চ দিলে আমার নামে যদি অনেকগুলো আমার নাম, আমি যতগুলো প্ল্যাটফর্মে আছি সবগুলো যদি আসে, অর্থাৎ আমি সার্চ ইঞ্জিনে ভিজিবল, লোককে লোকজনকে আপু যদি আমি মানে মানে ডোমিনোস মানে ডোমিনোস্টিং এর যে ব্যাপারটা বলছেন, এটা হচ্ছে মানে আমাদের ক্লাস নিচে যে সজীব রয় স্যার, হুম। তো কোর্সের কথা বলছিলাম, উনি বলছে যে ডোমেন হোস্টিং কেনার জন্য কিনা যে একটা ব্লগিং সাইট ক্রিয়েট করার জন্য। এখন হ্যাঁ, আপু এটা কি ব্লগিং সাইট হিসেবে ক্রিয়েট করবো নাকি মানে আমার আইডেন্টি বা এরকম কিছু দিয়ে? কারণ আমি যদি আমার আইডেন্টি দিয়ে মেক করি তাহলে এখানে র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো মানে ব্লগিং সাইটে তো আমি অতিরিক্ত পোস্ট করতে পারতেছি, বিভিন্ন জিনিস নিয়ে লেখালেখি করতে পারতেছি। আমি আমার সাইটটাতে কি নিয়ে মানে কি বিষয়ে লেখা, মানে এটা কি আমাকে কি মানে এই আমি থিমটা আমি বলছি, কিভাবে মেক আপনার করবো? প্রশ্নটা আমি বুঝতে পেরেছি এবং খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন, আপনি যদি ব্লগিং সাইট করেন সেক্ষেত্রে তো আপনি একটা নিশ ফাইন্ড করবেন, সেই নিশের উপর আপনি কিওয়ার্ড সেট গুলো ধরে ধরে আপনি কন্টেন্ট দিচ্ছেন, রাইট? আর যদি আপনার নিজের রাইট। ডোমেইন হয়, তাহলে নিশ নিশ কি হচ্ছে? আপনার নিজের নামে ডোমেইন হলে নিশ হচ্ছে আপনার স্কিলটা, ঠিক আছে? আপনি এসইও নিয়ে কাজ করেন, তাহলে এসইওর মধ্যে কিন্তু ছোট 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 অনেক শাখা প্রশাখা আছে না? হ্যাঁ, লোকাল এসইও আছে, অথবা লোকাল আপনার এসইও আছে, হ্যাঁ, হ্যাঁ আপকামিং যে টেকনিক্যাল ট্রেন্ড এসইও। গুলো আসছে, হ্যাঁ টেকনিক্যাল হ্যাঁ এসইও আছে, তারপরে হচ্ছে গুগলের যে কোর আপডেট গুলো আসে সেগুলোর ইনফরমেশন গুলা, অথবা হচ্ছে হ্যাঁ। ধরেন অন ইনফরমেটিভ, পেজ অফ পেজ। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আছেই। আবার ধরেন কিছু ইনফরমেটিভ কন্টেন্ট যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ আসতে হলে কি কি করতে হয়, অর্থাৎ হাউ টু কন্টেন্ট, ঠিক আছে, হাউ টু বেসড ইনফরমেটিভ কন্টেন্ট। সো আপনার ওয়েবসাইটেও আপনি একটা ব্লগ ক্যাটাগরি রেখে কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে নিশ আপনার নিজের স্কিল, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনার নিশটা ধরে সেটাকে ছোট ছোট সেকশনে ভেঙে সেখান থেকে আমরা আস্তে আস্তে কিওয়ার্ড বের করে কিওয়ার্ডের উপর ব্লগ দিব। বোঝা গেছে? আমি শুনতে পাচ্ছি না সাজিদুর। হ্যাঁ আপু বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইন থেকে সিভি, আচ্ছা, লিঙ্কডইন থেকে সিভি ডাউনলোড করা যায়, বাট লিঙ্কডইনের সিভিটা আমি বলবো যে ফুল ফ্লেজেড
যদি হয়, যদি লিঙ্কডইনে আপনি এক্সপিরিয়েন্স গুলো দিয়ে রাখেন, এক্সপিরিয়েন্সের নিচে লিঙ্কডইনে কিন্তু প্রত্যেকটা জব এক্সপিরিয়েন্সের নিচে কি কি ডিউটি পালন করেছেন ওই পোর্শনটা থাকে, একটু আগে আমরা যেটা টেমপ্লেটে দেখলাম। সো ওইগুলো যদি ঠিকঠাক সুন্দরভাবে লেখা থাকে ইউজ করতে পারেন। বাট যদি টেমপ্লেট দিয়ে করেন তাও সমস্যা নেই, আপনি চাইলে আলাদা করে একটা মেক করে রাখতেই পারেন। কারণ ওই যে বললাম যে প্রত্যেকটা সিভি আপনি সেটা কি বলে এমএস ওয়ার্ড দিয়ে বানান, পিডিএফ যে কি বলি বিল্ডার দিয়ে বানান, বা যেভাবেই বানান, উপরে কি থাকে, লিঙ্কডইনের ইয়াটা দেওয়া থাকে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা মেনশন করা থাকে। সো ঘুরে ফিরে যখন আপনার সিভিতে যা আছে ক্লিক করে আবার সে ঠিক সেই জায়গাতেই পৌঁছাবে। সো আমার মনে হয় সেটার চাইতে আপনি যদি আলাদা করে একটা সিভি বানান একটু সময় নিয়ে, ভালো হয়। ঠিক আছে, কারণ সে লিঙ্কডইনের থেকে নামানো সিভিটাই দেখবে, দেখে আবার ক্লিক করে লিঙ্কডইনেই যাবে। সো তার চাইতে একটু এডিট করে নেন। আর লিঙ্কডইনটা ডাউনলোড করলে যা হবে, আমি যে বললাম যে প্রত্যেকটা জব রিকোয়ারমেন্ট দেখে আমরা কি করি, হালকা একটু চেঞ্জেস আনি আমাদের সিভিতে, রাইট? সো সেই কাজটা তখন হবে না কিন্তু, কারণ আপনি প্রত্যেকবার গিয়ে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট চেঞ্জ করবেন না। ঠিক আছে, সো আলাদা করে বানিয়ে নিলেই ভালো। ওকে। সো আর আর কারো কোনো কনফিউশন বা প্রশ্ন বা কিছু? আচ্ছা, একজন শেয়ার করেছেন একটা ডক, আমি একটু দেখছি। ওকে, আচ্ছা আপনি এখানে সবগুলো অংশই শেয়ার করেছেন, কিন্তু একটু স্ট্রাকচার করে নিয়েন। মুশাররফ, মীর মোশাররফ নূর, আপনাকে বলছি, আপনি হচ্ছে গুগল ডকে বানিয়েছেন, কিন্তু ধরেন অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে, আপনি হচ্ছে জাস্ট পয়েন্ট গুলো বসিয়ে বসিয়ে গেছেন। বাট যদি একটু কি বলে এই ইনফরমেশন গুলাকেই একটু জাস্ট আপনার ডকটাকে একটু সাজায় গোছায় যদি নেন, ডকেও কিন্তু অনেকগুলো ফিচার আছে, উপরের দিকে খেয়াল করবেন, একটু সুন্দর করে সাজায় নিয়েন। আর ছবিটা আমার মনে হয় চেঞ্জ করে নিলে বেটার। সিভিতে ছবি কেন অ্যাড করা হয়, আইডেন্টিফিকেশন তো পরের কথা, আইডেন্টিফিকেশনের জন্য তো দেয়া হয়, ঠিক আছে, কিন্তু সিভিতে বা মার্কেট প্লেসের প্রোফাইলে আমরা যে ছবিটা দেই, ওই ছবিটা দেওয়া মানে হচ্ছে কি, আপনি একজন প্রফেশনাল পার্সন এবং আপনি একজন হিউম্যান, আপনার সাথে আপনাকে অ্যাপ্রোচ করা যায়, আপনার সাথে কাজ করা যায়, এই ফিলটা দেওয়ার জন্য। তো সিভিতে বা মার্কেট প্লেসের অ্যাকাউন্টে আপনি যদি চোখটা ঢেকে রাখেন, মানুষকে মানে সবার আগে মানুষ কমিউনিকেট করে কিভাবে, যার সাথে কথা বলছে তার চোখের দিকে তাকায়, এইভাবেই তো আমরা কথা বলি। বাট আপনি যদি চোখই ঢেকে রাখেন, ওই যে বলে না ভেরিফাই অ্যাজ হিউম্যান, সো ভেরিফাই ইউ আর নট রোবট, সো ওই ভেরিফিকেশনটা কিন্তু ছবি দিয়ে হয়। ঠিক আছে, সো চোখই যদি ঢেকে রাখেন আমরা হিউম্যান কিনা ওইটা আবার ভেরিফাই করা লাগবে। ঠিক আছে, সো এমন একটা ছবি দিবেন, একেবারে দাঁত কেলানো হাসি দরকার নাই, বাট অ্যাজ এ হিউম্যান একটা নর্মাল স্মাইল, যাতে আপনি একজন পার্সন, নর্মাল পার্সন, আপনাকে অ্যাপ্রোচ করা যায় এটা বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা। আহ মোশাররফ, আপনি একটু হ্যান্ড রেস, হ্যাঁ হ্যান্ড রেস করা আছে, ঠিক আছে, আমি আনমিউট করে দিয়েছি। মোশাররফ শুনতে পাচ্ছেন? আচ্ছা, সিভি বানানোর একদম মানে কি বলে নির্দিষ্ট কোনো সাইট থেকে বানাতে হবে এমন কিছু না। আপনারা তো দেখলেনই যে আমি হচ্ছে সার্চ ইঞ্জিনে গিয়ে সরাসরি হচ্ছে সিভি টেমপ্লেট বা সিভি বিল্ডার এসব লিখলে আপনারা অনেকগুলো প্ল্যাটফর্ম পাবেন। একটু ঘুরে টুরে দেখেন, আপনার যদি পছন্দের একটা ব্যাপার থাকে অনেকের, একটু দেখেন। এখন মোটামুটি সবগুলা টেমপ্লেট বিল্ডারই ভালো, তো নির্দিষ্ট কোনো ইয়া থেকে বানাতে হবে এমন কিছু নেই। আচ্ছা, মোশাররফ শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আমি আনমিউট দেখতে পাচ্ছি, কিন্তু মোশাররফের কোনো আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। ওকে। আচ্ছা, তো সিভি বিল্ড আপ নিয়ে আমার মনে হয় আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আপনাদের। এবং সিভিতে আমরা নিজেদের স্কিলের, আমরা আমাদের স্কিল রিলেটেড কিওয়ার্ড গুলো এতদিনে অবশ্যই চিনে গেছি। আমার স্কিলের কি কি টপিক গুলোকে আসলে কিওয়ার্ড হিসেবে ধরা হয় আমরা জানি। সো চেষ্টা করব সেগুলো যাতে আমার সিভিতে আসে। আবার আমি হচ্ছে জব সার্কুলার গুলো একটু পড়ে দেখবো। আপনারা লিঙ্কডইনে অ্যাপ্লাই অবশ্যই করবেন। যদি লিঙ্কডইন টার্গেট নাও হয়, ঠিক আছে, বিডি জবসে ধরেন অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও সার্কুলার পড়বেন। সার্কুলার পড়ে কিওয়ার্ড গুলোকে বোঝার চেষ্টা করবেন। ওটাতে কিন্তু মার্কেট ডিমান্ডটা বোঝা যায়। ঠিক আছে। এবং লিঙ্কডইন সেটার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমি ব্যক্তিগতভাবে মনে করি। সো অবশ্যই রিড করবেন জিনিসটা। এবং আপনাদের হোমওয়ার্ক এটাই থাকবে, নিজের স্কিলটাকে নিয়ে একটু চিন্তা করে, কিওয়ার্ড গুলো তো এক জায়গায় করবেনই, সাথে একটা প্রফেশনাল সিভি বিল্ড করবেন নিজের। ঠিক আছে। সিভি বিল্ড করবেন এবং সিভিটা আপনারা হচ্ছে সাবমিট করে দেখাবেন গ্রুপে যে কেমন হলো বা কি কি জিনিস আমরা কি অ্যাড করেছি, তখন ফাইন্ড আউট করতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস যেটা হোমওয়ার্কের বাইরে আপনার নিজের ভালোর জন্য, সেটা হচ্ছে যে যেহেতু সিভি বিল্ড আপ করছেনই, লিঙ্কডইনে কিছু আপনার স্কিল রিলেটেড জব সার্কুলার বের করে সেখানে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে। তো একটু ট্রায়াল দিয়ে দেখবেন যে আসলে আপনার রেসপন্স আসছে কিনা। যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমাকে সিভিটাকে আর একটু সুন্দর করে সাজাতে হবে। ঠিক আছে। সো প্র্যাকটিক্যালি বুঝে যাবেন যে আপনার সিভিতে জিনিসগুলো আছে কিনা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আশা করি সিভির ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আপনারা এটাই হোমওয়ার্ক হিসেবে করবেন, আপনার নিজের জন্যই করবেন। আর দুঃখিত আপনাদের আগের হোমওয়ার্ক, সরি, রেকর্ডটা এখনো না দেওয়ায়। আমি চেষ্টা করব দুইটাই হচ্ছে দিয়ে দেওয়ার। আর রেকর্ডিং আপনাদের গ্রুপেই পাবেন। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।